হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে বিজনেস রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, এরপর কিছু অঙ্ক শুরু করব। তো টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস আর দুই নাম্বারটা হচ্ছে চাই স্কোয়ার টেস্ট। তো এই দুইটা ফরম্যাট থেকে আমাদের এখানে প্রশ্ন হবে, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হবে ফরম্যাট 1। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি দিচ্ছে তার একটা অ্যানালাইসিস দিছে। দেখতেছি যে এখান থেকে 2017 সালে কোনো প্রশ্ন হয় নাই। 18 সালে পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে, 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বিতে দুইটা প্রশ্ন দিছে, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দেবে 2023-এ, আশা করি 2023 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে, যদি ভাগ্য ভালো থাকে পার্ট সিতে দুইটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? আর এখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে ফরম্যাট 1 থেকে, টেস্ট অফ হাইপোথিসিস এই ফরম্যাট থেকে। তো আমরা এই টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টার ক্ষেত্রে এই ফরম্যাটের ক্ষেত্রে টোটাল এই ফরম্যাটের সবগুলো অঙ্ককে আমরা তিনটা সূত্রের মাধ্যমে শেষ করব। প্রশ্নে যে কোনো অঙ্কই থাকুক না কেন, প্রত্যেকটা অঙ্কই এই তিনটা সূত্রের বাহিরে যাবে না। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার সরি, আমার মাইক্রোফোনটা অন হচ্ছিল না। ওকে, আমি ঠিক আছে অ্যাসাইনমেন্ট ম্যাডাম, জমা দিয়েছি। এখন কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমাদের এই টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারের এই ফরম্যাটের ক্ষেত্রে সবগুলো অঙ্কের জন্য কয়টা সূত্র বলো দেখি? চারটা। তিনটা সূত্র। ঠিক আছে, এখন এই তিনটা সূত্র তোমার টার্গেট হলো কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা আগে তোমাকে ভালো করে জানতে হবে। তার জন্য প্রথম যে লাইনটা দিয়েছি মনে রাখতে হবে, যখন প্রশ্নে একটা মিন এবং একটা এইচডি দেওয়া থাকবে তখন 1 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখন দেখো এই প্রথম সূত্রের দুইটা পার্ট, এই অরের আগের এক পার্ট, পরের অরের পরের টুকার একটা পার্ট। এখন যখন একটা মিন, মিন মানে এক্স বার, যখন একটা মিন এবং একটা এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন আমরা প্রথম সূত্রটা মনে রাখবেন। টেস্ট অফ হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা দুইটা টেস্ট, এটা কিন্তু এর আগের চ্যাপ্টার করেছিলাম, টেস্ট দুইটা, একটা জেড টেস্ট আর একটা কি টেস্ট? টি টেস্ট। টি টেস্ট। তাহলে এই সমানের ওই বাম পাশের গুলি হচ্ছে জেড টেস্ট আর সমান এই অরের ডান পাশের গুলি হচ্ছে টি টেস্ট। ঠিক আছে, এখন জেড টেস্ট কখন অ্যাপ্লাই করা হয়, টি টেস্ট কখন অ্যাপ্লাই করা হয়, কি কি বলতে পারবেন? প্রথম চ্যাপ্টারে পড়াইছিলাম। জেড টেস্ট 5% এর সময় আর টি টেস্ট 1% এর সময়। না না না, 5% 1% দুইটার ক্ষেত্রেই 5% বা 1% ইউজ করা যায়। ঠিক আছে, জি স্যার। বলেন কখন? স্যার যদি 30 এর উপরে হয় গুড, এই যে তাহলে অরটা ঠিক আছে। তোর নাম কি ম্যাডাম? তো সাবরিনা করিম। করিম, ওকে। এই করিম মিয়া ঠিকঠাক মতো বলছে। ম্যাডাম বলছে যে 30 বা 30-এর বড় যদি হয় তাহলে কি টেস্ট বলেন তো ম্যাডাম? জেড টেস্ট। আর 30-এর যদি ছোট হয় তাহলে কি? টি টেস্ট। টি টেস্ট। এই ইয়ে ওই যে ফাহিম, তুমি কি বুঝতে পারছো? মনে বুঝতে দিতে। ওকে, এবার আসি সূত্রটা কি। জেড টেস্টের সূত্র হচ্ছে এক্স বার মাইনাস এই চিহ্নটাকে বলা হবে মিউ। কি বলো বলো তো দেখি? মিউ। মিউ। তাহলে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট এন। এই সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। আর টি টেস্টের ক্ষেত্রে সূত্রটাও সেম, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ভাগ হচ্ছে রুট এন। এখানে এই এস ও মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই সিগমা মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। তার মানে দুইটা সূত্রটা সেম, শুধু পরিবর্তন হচ্ছে সিম্বলে। জেড টেস্টের ক্ষেত্রে যেটাকে সিগমা দিয়ে প্রকাশ করব, টি টেস্টের ক্ষেত্রে সেখানে আমরা এস দ্বারা প্রকাশ করব। দুইটা মান কিন্তু সেম মান। কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এখন এখানে এক্স বার মানে হচ্ছে মিন, মিউ মানে হচ্ছে পপুলেশন মিন, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই এসও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, এন মানে নাম্বার অফ স্যাম্পল। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথম সূত্র অ্যাপ্লাই করব যখন একটা মিন এবং একটা কি দিয়ে থাকবে বলো দেখি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। গুড। দুই নাম্বার সূত্র অ্যাপ্লাই করব যখন দুইটা মিন এবং দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে থাকবে তখন হলো দুই নাম্বার সূত্রটা। এই পাশে গুলি জেড টেস্ট, ওই পাশে গুলো হলো টি টেস্ট।
সূত্র কি x বার মাইনাস x বার 1 মাইনাস x বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n2। সিমিলার সূত্র এই পাশে শুধু এই সিগমার পরিবর্তে s লেখা হয়েছে। তাহলে দুইটা সূত্র কি চেহারা একই না? জি স্যার। শুধু সিগমার পরিবর্তে কি s, তাহলে এই পাশেগুলো z টেস্ট, এই পাশেগুলো কি t টেস্ট। তাহলে 2 নাম্বার সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? দুইটা মিন আর দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকলে। গুড। 3 নাম্বার সূত্র হচ্ছে যখন শুধুমাত্র দুইটা মিন দেয়া থাকবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকবে না, তখন হচ্ছে 3 নাম্বার সূত্রটা। আর 3 নাম্বার সূত্রটা ম্যাক্সিমাম সময় z টেস্ট অ্যাপ্লাই করা হয়। তবে যদি t টেস্ট অ্যাপ্লাই যদি n এর মান 30 এর কম থাকে তাহলে আমরা অবশ্যই এখানে t লিখব। 3 নাম্বার সূত্র z টেস্টের ক্ষেত্রে যা t টেস্টের ক্ষেত্রে সূত্র একই, কারণ এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো কাজ নাই। ঠিক আছে না? জি স্যার। যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই, তার মানে t টেস্টের সূত্র যা z টেস্টের সূত্র কি সেম। তাহলে 3 নাম্বার সূত্র লেখা আছে p1 মাইনাস p2 ডিভাইডেড রুট ওভার p ইনটু 1 মাইনাস p ইনটু 1 ডিভাইডেড বাই n1 প্লাস 1 ডিভাইডেড বাই n2। এখন এখানে n1 n2 এর মান প্রশ্নে দেয়া থাকবে, থাকবে না হচ্ছে p1 p2 এবং p এর মান, এই তিনটা প্রশ্নে দেয়া থাকবে না। এটা আমাকে এই যে বের করতে হবে, যেটা সূত্রগুলি নিচে দেয়া আছে। তো এই সূত্রটা আমরা যখন অ্যাপ্লাই করব তখন এগুলা বুঝিয়ে আমি অঙ্ক করে দিব। ঠিক আছে? তাহলে এখনো তো আপাতত তোমাদের প্রাথমিক ধারণা রাখতে হবে যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে তিনটা সূত্র যে প্রশ্নে থাকুক না কেন, এই তিনটা সূত্রের বাইরে যাবে না, তুমি যে বই দিয়ে অঙ্ক করো। প্রথম সূত্রে একটা মিন একটা এসডি, দ্বিতীয় সূত্র যখন দুইটা মিন দুইটা এসডি, এবং 3 নাম্বার সূত্র কি যখন দুইটা কি থাকবে বলো দেখি? মিন থাকবে। মিন থাকবে। এই তিনটা সূত্রের বাইরে আমাদের অঙ্ক যাবে না। এখন আসি এই চ্যাপ্টার অঙ্ক শুরু করে একটা নমুনা দিচ্ছি যে কোনো অঙ্কই এই ফরম্যাটের মধ্যে আমরা অঙ্ক সমাধান করব। এই ফরম্যাটের বাইরে আমাদের আর কোনো কিছুই নাই। এখান থেকে কোনটা অঙ্কের মধ্যে চেঞ্জ হবে সেটা আমি এখন বলে দিতেছি। হ্যাঁ, তাই লেখা আছে অঙ্ক শুরু করা নমুনা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক এই ফরম্যাটের প্রত্যেকটা অঙ্ক এই ফরম্যাটে শেষ শুরু করবা এবং এই ফরম্যাটে শেষ করবা। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি প্রথমে লিখবো গিভেন দ্যাট, যদি n এর মান দুইটা দেয়া থাকে তাহলে লিখবা n1 n2, যদি সিগমার মান দুইটা দেয়া থাকে লিখবা সিগমা 1 সিগমা 2, যদি x বারের মান দুইটা থাকে তাহলে লিখবা x বার 1 x বার 2, আর যদি একটা একটা থাকে তাহলে 1 2 লেখার দরকার নাই। ক্লিয়ার কথা? জি স্যার। এরপরে এই হাইপোথিসিস আপনার ক্ষেত্রে দুইটা হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে আমরা প্রকাশ করব h0 দ্বারা, আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে প্রকাশ করব h1 দ্বারা। এই h0 কন্ডিশন সব সময় এটা μ1 ইকুয়াল μ2, আর h1 এর কন্ডিশন হচ্ছে μ1 নট ইকুয়াল কি μ2। এই দুইটা কন্ডিশন উপরে যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো সূত্রই যদি অ্যাপ্লাই করি, সেটা টি টেস্ট হোক আর জেড টেস্ট হোক, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই দুইটা কন্ডিশন কি থাকবে? ফিক্সড। এই কন্ডিশন কখনো পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কন্ডিশন সবসময় প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে কি থাকবে বলো দেখি? সেম থাকবে। ফিক্স থাকবে, এটা পরিবর্তন করা যাবে না। এরপর আমাদের দেখতে হবে n এর মান। বুঝি নাই স্যার, যেগুলো ফিক্সড থাকবে বলছেন ওগুলো কি মান দেওয়া থাকবে প্রশ্নে? না, এগুলার কোনো মান নাই, এগুলার কোনো মান প্রশ্নে দেয়া থাকবে না, এগুলার কোনো মানও নাই, জাস্ট যেভাবে আছে এভাবেই লিখতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে হলো μ1 μ1 μ2 এর মান থাকে না, শুধু মিউর মান প্রশ্নে থাকবে। ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে n এর মান কি 30 এর বড় না ছোট, এটাই দেখতে হবে। যদি 30 এর বড় হয় লিখবো as both n1 and n2 are greater than 30, আর যদি 30 এর ছোট হয় তাহলে লিখবো গ্রেটার দ্যান এর পরিবর্তে কি লিখবো? লোয়ার দ্যান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে দেখতে হবে যে আমাদের সূত্র কি 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার। এক যদি হয় তাহলে জেড টেস্ট না টি টেস্ট, তাহলে ওই অনুযায়ী সূত্র লিখতে হবে। যদি 2 নাম্বার হয় জেড টেস্টের সূত্র না টি টেস্টের সূত্র, যদি 3 নাম্বার হয় তাহলে আমরা সূত্র লিখবো। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবং এই সূত্রের মধ্যে আমরা যে মানটা বের করব এই মানটাকে বলবো হচ্ছে অ্যাবসোলিউট জেড। এই যে দুই পাশে দুইটা দাগকে বলা হয় অ্যাবসোলিউট। তোমরা সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথে পড়ছিলা, এই অ্যাবসোলিউটের কাজ হলো যে কোনো সংখ্যা কি করা? পজিটিভ করা। অর্থাৎ মনে করো জেড এর মান হলো -5, জেড এর মানটা -5, কিন্তু এটাকে অ্যাবসোলিউট জেড করার পরে -5টা হয়ে যাবে কি +5। কথা বুঝতে পারছি?
জি স্যার। আবার মনে করো z এর মান হচ্ছে +5, তাহলে অ্যাবসলিউট করাবে কি -5 হবে নাকি +5 হবে? -5। না না না, আমি তো তা বলি নাই। আমি কইছি যে কোনো সংখ্যাকে পজিটিভ করা, তার মানে পজিটিভ এর নেগেটিভ করা তো আমি বলি নাই, ঠিক আচ্ছা। আছে? তাহলে জি স্যার। -5 যদি হয় এই মানটা কি হবে 5, +5 হলে এই মানটা কি +5, ঠিক আছে? তার মানে জি নেগেটিভ স্যার। এ পজিটিভ করবে কিন্তু পজিটিভ এ নেগেটিভ করবে না, ওর কাজই হলো পজিটিভ করা, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে পজিটিভ বাদে প্রশ্নে যা বোঝা তাই থাকে, আমি তুমি যা মনে তাই তো, ও কারণে চিনবে না, শুধু নেগেটিভে কি করবে বলো দেখি? পজিটিভ চেঞ্জ। করে দিবে। তার মানে এই জেড এর মানটা কখনো নেগেটিভ হবে না, কথা ক্লিয়ার? জি মানে স্যার। এই অ্যাবসোলিউট জেড এর মানটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না। এবং এই যে মানটা বলবো, যে মানটা বের হবে এটাকে বলবো আমরা ক্যালকুলেট ভ্যালু, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে যে মানটা বের করি সেটাকে বলবো ক্যালকুলেট ভ্যালু। আর ওই যে তোমাদের প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে পড়াইছিলাম 5% এবং 1%, এটাকে বলবো কি টেবিল ভ্যালু, মানে এটা টেবিল থেকে এটা মুখস্থ করে মানটা লিখতে হয়। 5% এর মানটা আমাদের কি ছিল, প্লাস মাইনাস 1 পয়েন্ট কত 96, আর 1% এর মানটা কি ছিল, প্লাস মাইনাস 2 পয়েন্ট কত 58। 58। এখন এই দুইটা পার্সেন্টের মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ আমাদের প্রশ্নে অ্যাপ্লাই করতে হবে। এন্ড প্রশ্নে যদি স্পষ্টভাবে লেখা থাকে 5% করো তাহলে 5% দিয়ে করতে হবে, যদি 1% দিয়ে করতে বলে তাহলে 1% দিয়ে করব, আর যদি প্রশ্নে যদি 5% বা 1% এর কথা না বলা থাকে তাহলে আমরা 5% দিয়ে করব, কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে কি বলছে একদম রিপিট করো তো দেখি। 5% এর মান দেওয়া থাকলে 5% দিয়ে করব, 1% এর মান দেওয়া থাকলে 1% দিয়ে করব, কিছুই দেওয়া না থাকলে 5% দিয়ে করব। ধন্যবাদ ম্যাডাম। তাহলে এই যে 5% বা 1% যে মানগুলি, এই মানগুলিকে বলবো কি টেবিল ভ্যালু, আর ক্যালকুলেশন করে আমরা যেটা বের সেটা কি ক্যালকুলেট ভ্যালু, ঠিক আছে? এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা নেব ডিসিশন। অ্যাবসোলিউট জেড এর মান যেটা বের করব সেটা গ্রেটার দেন হতে পারে আবার লেস দেন হতে পারে 5% এবং 1% এর মধ্যে, গ্রেটার দেন বা লেস দেন। যদি গ্রেটার দেন হয় গ্রেটার দেন চিহ্ন দিব, লেস দেন হলে লেস দেন চিহ্ন দিব, ওকে? জি স্যার। ওকে, এবার আমরা আসি, তাহলে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কমেন্ট করব। এই কমেন্টটা আমি এখানে যা লিখছি তাই, এর বাইরে আর কোনো কিছু লেখার দরকার নেই, কিন্তু কমেন্টটা ভালো করে বুঝতে হবে। প্রথমটা বুঝলেই আমরা দ্বিতীয়টা পারবো। তাহলে প্রথমটা লেখা আছে কি জেড অবলিক টি, জেড মানে জেড টেস্ট, টি মানে কি বলো দেখি? টি টেস্ট। টি টেস্ট। সিএএল কথার মানে হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, অর্থাৎ এই যে আমরা ক্যালকুলেশন করে সূত্রের মাধ্যমে যে মানটা পাবো। আর টেবিল মানে হচ্ছে টেবিল ভ্যালু, অর্থাৎ 5% মান বা 1% মান, ঠিক আছে? তাহলে আমরা কি করব, টেবিল ভ্যালুর সাথে ক্যালকুলেট ভ্যালু কম্পেয়ার করব। মনে রাখবো সবসময় ক্যালকুলেট ভ্যালুটা যদি টেবিল ভ্যালুর থেকে বড় হয়, একবারে মনে রাখবেন ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস শুড বি কি রিজেক্টেড, অর্থাৎ আমরা নাল হাইপোথিসিসকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। আর যদি উল্টা হয়, ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় টেবিল ভ্যালু যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস কি করব, আমরা অ্যাকসেপ্ট করব, ওকে? আমাদের হাইপোথিসিস কিন্তু দুইটা ছিল, একটা নাল আর একটা কি অল্টারনেটিভ। আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে কখনোই কোনো কমেন্ট করব না, আমরা সবসময় কমেন্ট করব কি নিয়ে বলো তো দেখি? নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস নয় রিজেক্ট করব অথবা কি করব, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করব। এন্ড রিজেক্ট কখন করব, ক্যালকুলেট ভ্যালু বড় হলে না ছোট হলে? ক্যালকুলেট ভ্যালু বড় হলে। আর যদি ছোট হয় তাহলে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করব। অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের কোনো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে যে কোনো অঙ্কই হোক এই ফরম্যাটের বাইরে আর তোমাকে কোনো কিছুই লিখতে হবে না, সুন্দর করে দিয়ে আসবে পার্সেন্টে 10-এ 10। এখন আমরা আঁকি আসি, একটা অঙ্ক দেখাবো। এই অঙ্কটা যদি বুঝো তাহলে মনে করো যে এই অঙ্কে 99% অঙ্ক তুমি পেরে গেছো। প্রবলেম 1 নম্বর অঙ্কটা, এটা নিয়ে আসছে কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক থেকে। বর্তমানে যে প্রশ্ন ধারা দিচ্ছে সবই কিন্তু কমার্স থেকে হইতেছে, ঠিক আছে? এখন প্রশ্নটা কি লেখা আছে, প্রশ্নে বলা আছে যে ইন্টেলিজেন্সি টেস্ট অন এ গ্রুপ অফ বয়েজ এন্ড গার্লস গিভেন দ্য ফলোইং রেজাল্ট। তাহলে বয়েজ এন্ড গার্লস এর রেজাল্ট দিয়ে আছে কি কি, গার্লস এর দিয়ে আছে মিন 75, স্ট্যান্ডার্ড ডিভিশন 15, এন এর মান হচ্ছে 150। বয়েজ এর জন্য দিয়ে আছে মিন 70, স্ট্যান্ডার্ড ডিভিশন 20, আর এন এর মান দিয়ে আছে 250। তাহলে এইটুকু তথ্য দেখে আপনি কি মনে হয় মিন কয়টা দিয়ে আছে, একটা না দুইটা? দুইটা লেখা আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে কয়টা?
দুইটা। তাহলে এইটুকুর উপর ভিত্তি করে আপনি বলেন তো দেখি সূত্র 1, 2 না 3 নাম্বারটা অ্যাপ্লাই করব। 2 দুই। নাম্বার। দেখছেন, এই প্রশ্ন দেখে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে স্যার আমি কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। এরপরে 2 নাম্বার সূত্র তো দুইটা, একটা জেড একটা টি টেস্ট। এখন এই অঙ্কের জন্য কোনটা, এন এর মান একটা 150 একটা 250, তাহলে কোনটা অ্যাপ্লাই করব? জেড টেস্ট। জেড টেস্ট। দেখছেন, এইগুলা যদি এই দুইটা যদি আপনি প্রশ্ন থেকে বের করে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছি? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এন এর মানটা যদি একটা যদি জেড টেস্ট হয় মানে 30 এর উপরে হয় আর একটা যদি 30 এর নিচে হয় এরকম হ্যাঁ করে আমি কি থাকবে? হ্যাঁ বুঝতে পারছি, আপনি হলো মিল্টনের বুদ্ধি তো, জন মিল্টন। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি পরে একটা কথা বলে দিব। হ্যাঁ ম্যাডাম, জি স্যার। আপাতত এরকম একটা ছোট একটা বড় কোনো মান পাইবা না। হ্যাঁ, থাকলে দুইটাই 30-এর বড় অথবা থাকলে দুইটাই কি 30-এর ছোট। তবে যদি থাকে সেই ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করো সেটা আমি পরে বলবো, এখন আপাতত বলা দরকার নেই। ওকে জি স্যার। ওকে, এবার আসি। প্রশ্ন বলছে ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দা মিন স্কোর অবটেন বাই বয়েজ এন্ড গার্লস। তাহলে আমরা বয়েজ রে 1 ধরবো, গার্লস রে 2 ধরবো। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে আমাদের সিগনিফিকেন্ট লেভেল 5% আর 1%, এইটা নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে আমরা কত পার্সেন্টে কাজ করব? 5%। 5%। 5%। তাহলে এই যে মোটামুটি যে প্রশ্নটা পড়লাম আমরা কি সবাই বুঝতে পারছি প্রশ্নে কি বলছে, জি কি স্যার। কি মান দিয়ে আছে, কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আসি আমরা অ্যাপ্লাইটা করব। তাহলে প্রথমে এই ছকের মাধ্যমে এই ফরম্যাটে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। হ্যাঁ, সবগুলো অঙ্ক। তাহলে প্রথমে লিখছি n1 এর মান 150, n2 এর মান 250, সিগমা 1 এর মান 15, সিগমা 2 এর মান 20, x বার 1 এর মান 25, x বার 2 এর মান হচ্ছে x বার 1 এর মান 75, x বার 2 এর মান হচ্ছে 70। তাহলে গিভেন দ্যাট যে মানটা উঠাইছি মানটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট। এরপরে আমরা নাল হাইপোথিসিসের ক্ষেত্রে এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের দুইটা অ্যাজাম্পশন আমরা সবসময় কি করব, ফিক্সড রাখব। ওকে জি জি স্যার। স্যার। ওকে, এরপরে n এর মান যেহেতু দুইটাই 30 এর বড় এজন্য লিখছি অ্যাজ বোথ n1 এন্ড n2 আর গ্রেটার দেন কত 30। n1 এবং n2 এর মানটা 30 এর বড়, তো 30 এর যেহেতু বড় এবং দুইটা মিন দুইটা এসডি দিয়ে আছে, তার মানে 2 নাম্বার সূত্রে আমরা কোন সূত্র, জেড টেস্ট না টি টেস্ট? জেড টেস্ট। তাহলে লিখবো সো ইউজিং জেড। তাহলে 2 নম্বর সূত্র ছিল জেড টেস্টের ক্ষেত্রে x বার 1 মাইনাস x বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার ডিভাইডেড n2। তাহলে x বার 1 এর মান ছিল 75, x বার 2 এর মান 70। রুট 1 সিগমা 1 এর মান ছিল 15, 15 স্কয়ার করছি, n1 এর মান ছিল 150, সিগমা 2 এর মান ছিল 20, 20 স্কয়ার করছি, n2 এর মান ছিল 250। আর 75 থেকে 70 বাদে থেকে 5। আর নিচে ক্যালকুলেশনে ভালো করে খেয়াল করো, 15 আমরা প্রথমে স্কোয়ার করবো, তার 150 দ্বারা ভাগ করে মান পাবো 1.5, 20 স্কোয়ার করবো তার 250 দ্বারা ভাগ করে মান পাবো 1.6। ক্লিয়ার? জি স্যার। নিচের মানটা খুবই ইম্পর্টেন্ট, প্রথমে এই দুইটা যোগ করবো 1.5 প্লাস 1.6। যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা একটু ট্রাই করতে পারো। প্রথমে এই দুইটা যোগ করবো, এরপরে রুটের মান বের করবো, রুট অ্যান্সার সমান দিলে এই দুইটার যোগ ফলে রুট বের হবে, এরপরে 5 দ্বারা ভাগ করে মান পাবো 2.48। ক্যালকুলেটর কি কারো কাছে আছে? স্যার আসছে আনসার। ওকে ঠিক আছে, যদি কারো ক্যালকুলেটর এখন না থাকে তাহলে আরেকবার বলতেছি, প্রথমে 1.5 প্লাস 1.6 দিয়ে সমান দিব, এরপরে রুট অ্যান্সার সমান দিলে মান বের হবে, এরপরে 5 অ্যান্সার 5 ভাগ অ্যান্সার সমান দিলে 2.84 বের হবে। ওকে, এই মানটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? পজিটিভ। পজিটিভ। অ্যাবসোলিউট করার পর কি নেগেটিভ হয়ে যাবে না পজিটিভই থাকবে? পজিটিভ। তাহলে পজিটিভ। অ্যাবসোলিউট জেড এর মান হচ্ছে 2.48। ক্লিয়ার? জি স্যার। জি এখন আমাদের প্রশ্নে 5% বা 1% শুনে কোনো কথা বলে না, এই জন্য আমরা 5% কাজ করব। লিখছি at 5% significant level critical value of z সমান সমান প্লাস মাইনাস 1.96। তাহলে এইটাকে বলবো আমরা টেবিল ভ্যালু, আর যেটা বের করছি এটাকে বলবো কি ক্যালকুলেট ভ্যালু। বলো তো দেখি এই দুইটার মধ্যে ক্যালকুলেট ভ্যালু বলো না টেবিল ভ্যালু বলো? ক্যালকুলেট বলো। তাই লিখছি ডিসিশন অ্যাবসোলিউট z সমান সমান 2.84 হবে, গ্রেটার দেন 1.96। ওকে, আর এটা যে সবসময় গ্রেটার দেন হয় এমন কথা, লেস দেন হতে পারে, লেস দেন হলে লেস দেন ছিল। এখন যেহেতু ক্যালকুলেট ভ্যালুটা বড় এই জন্য কমে লিখছি z ক্যালকুলেট গ্রেটার দেন z টেবিল, সো নাল হাইপোথিসিস শুড বি কি রিজেক্টেড। ওকে, জি স্যার।
এই যে পোস্টে যে বয়েজ এন্ড গার্লস বা কি থাকতে পারে, ম্যান উমেন থাকতে পারে, এগুলার কোনো কমেন্ট আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা চাই দেখবো যে নাল হাইপোথিসিস কি রিজেক্ট করবো নাকি অ্যাকসেপ্ট করবো। তাহলে এইটুকুর মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করবো। এইটুকু করলে আমরা ইনশাআল্লাহ পার্ট সিতে আসবে, পার্ট সিতে 10 এ 10 যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে প্রবলেম 1 নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। না স্যার না। তাহলে সবগুলো অঙ্ক একই কোয়ালিটির, আপনারা কি এখন পারবেন? জি স্যার। তাহলে আমি যদি এখন আপনাদের ডিপার্টমেন্টের প্রশ্ন পড়ে দেই, অ্যানসার করা পারবেন তো? জি স্যার। দেখি আপনারা ধরতে পারেন কি নাকি। এগুলা হলো 4th ইয়ার অ্যাকাউন্টিং এর প্রশ্ন, তো এগুলা একটু পরে আসি। আমি আগে একটু ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রশ্নগুলো একটু দেখিয়ে আসি। হ্যাঁ, আমাদের শীটটা কিন্তু পুরোটা কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমরা আরো কিছু অঙ্ক অ্যাড করব, তো আপাতত যে কয়টা আছে এই কয়টা আপনারা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে এক্সারসাইজ 23, সর্বশেষ এক্সারসাইজ যেটা 2019 সালে আপনাদের ডিপার্টমেন্ট পার্সিতে আসছিল। প্রশ্ন বলছে, ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ পার্সেস ম্যানেজার অফ এ কোম্পানি। The following information has been supplied to you by the two manufacturers of electric bulb. কোম্পানি এ, কোম্পানি বি। এ রে ধরবো 1, বি রে ধরবো কি 2। কোম্পানি এর জন্য ছিল মিন লাইফ, মিন লাইফ মানে হচ্ছে এক্স বার বা মিন। এর জন্য ছিল 1300, আর বি এর জন্য এখানে হবে 1280, 12,800 না 1280 হবে। ঠিক আছে, একটা শূন্য হতে বেশি হয়েছে। তাহলে এখানে 1300 আর এখানে কত 1280। স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 82, 93। আর স্যাম্পল সাইজ মানে এন এর মান দিয়ে আছে একটা 80 আর একটা 80। ঠিক আছে, তাহলে দেখেন তো এখানে মিন কয়টা দিয়ে আছে? দুইটা। এসডি দিয়ে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা মিন, দুইটা এসডি, তাহলে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করবেন? 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবেন। ওকে, এখন আসেন এন এর মান দুইটা কি 30 এর বড় না ছোট? 30 এর বড়। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করব? জেড টেস্ট না টি টেস্ট? জেড টেস্ট। এখন নিচে দেখা আছে যে হুইচ কোম্পানি অফ দ্য বাল্ব আর গোইং টু পারচেজ ইফ ইউ ডিজায়ার টু টেক এ রিস্ক অফ 5%। তাহলে 5% কথা বলা আছে না? জি স্যার। তাহলে আপনি 5% এর ক্ষেত্রে কি ধরবেন বলেন তো দেখি। 5% মান কত? প্লাস মাইনাস 1 পয়েন্ট কত? 96। তাহলে অঙ্কটা কি সমাধান করতে পারবেন এখন? জি স্যার। তাহলে কি বুঝতে পারছি প্রশ্নের কোয়ালিটি কিরকম হয়? জি স্যার। পারবেন তো ইনশাআল্লাহ? জি স্যার। ওকে, এই যে রেজাল্টটা দিয়ে আছে 0.87 এর মতো হবে। হ্যাঁ, আর এটা একটু ভুল আছে, এটা 1288 হবে। হ্যাঁ, আপনারা একটু শিটে লিখে রাখবেন। ঠিক আছে, 1288। ওকে, আমি একটু লিখে দেই 1288, 1288। মূলত এই প্রশ্নটা এখানে কপি করা হয়েছে, তো এর জন্য দুইটা শূন্য রয়ে গেছে। তো যাই হোক, তাহলে এটা হলো 1288। ওকে, তাহলে পারবো আমরা 23 নাম্বারটা? জি স্যার। সুন্দর করে কিন্তু হোমওয়ার্কটা জমা দিতে হবে। ওকে, তাহলে 23 গেল। এবার আমরা আসি 22 নাম্বারটা। 2014 সাল আপনাকে ফিনান্স ডিপার্টমেন্টে এখানে বলছে স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং সার্ভিবল ইন রেসপেক্ট অফ মান্থলি আর্নিং অফ সেমি স্কেল ওয়ার্কার্স ইন টু প্লেস গিভেন দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। এখানে প্লেস এক্স ওয়াই, মিন দিয়ে আছে 6900, এক্স এর জন্য, ওয়াই এর জন্য দিয়ে আছে 7000, এই যে দিয়ে আছে 350, এখানে 550, স্যাম্পল সাইজ মানে এন এর মান দিয়ে আছে 2000, 1700। তাহলে এই অঙ্কের জন্য কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব আমরা? 2 নাম্বার। আর সিগনিফিক্যান্ট লেভেলটা কত পার্সেন্ট নিব? 5% নিব। কোন টেস্ট অ্যাপ্লাই করব? জেড টেস্ট। জেড টেস্ট। কথা কি বুঝছেন আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, 21 নম্বর অঙ্কটা একটু পড়েন, পড়ার পর বলেন কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? দেখেন এই নাম্বার অফ এমপ্লয় মানে কার মান বলেন তো দেখি? এন এর মান। এন এর মান। এভারেজ ওয়েজেস পার উইক, এভারেজ মানে হচ্ছে মিন, এভারেজ মানে কি? মিন। মিন।
আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে তো এসডি নাকি বা জি সিগমা। স্যার তাহলে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব এখানে? 2 নাম্বার আর জেড টেস্ট না টি টেস্ট? জেড টেস্ট সিগনিফিক্যান্ট লেভেল 5% না 1%? 1%। 1%। 1%। তাহলে 21, 22, 23 তিনটা কি পারবেন? জি স্যার পারবো। দেখছেন জি স্যার। একটা অঙ্ক করে আমি আপনাদের তিনটা অঙ্ক দিলাম। মানে পড়তে হবে এরকম ভাবে যাতে একটা অঙ্ক করলে আপনি এই টাইপের সবগুলো অঙ্ক করতে পারেন। তাহলে 21, 22, 23 ক্লিয়ার? জি স্যার এবার আসি 20 নাম্বার প্রশ্নটা। এটা 2016 সালে আপনাদের ডিপার্টমেন্টে। প্রশ্নটা কি আছে একটু ভালো করে দেখেন, আমি পরে দিতেছি। হ্যাঁ, লেখা আছে দ্য ইনকাম অফ এ গ্রুপ 10,000 পিপল ওয়াজ আই ব্র্যান্ড টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 1750 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 50। তাহলে একটা গ্রুপে 10,000 পিপল আছে যাদের মিন হচ্ছে 1750 আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে হচ্ছে 50। So that of this group 95% had income exceeding টাকা 1668 and only 5% had income exceeding টাকা হচ্ছে 1832. What are the lowest income among the richest action? তো এই অঙ্কটা হচ্ছে আমাদের 1 বা 2 নাম্বারের সূত্র। যেহেতু আমাদের এখানে একটা মিন দিয়ে আছে, একটা এসডি দিয়ে আছে, তো আমি যেহেতু তোমাদের ওই 1 নাম্বার এবং 3 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করা দেখাই নাই, অতএব 20 নাম্বার প্রশ্নটা আমরা একটু পরে করব। ওকে, জি স্যার তাহলে 20 নাম্বার অঙ্কটা একটু বাদ। এটা বাদে আমরা একটু দেখি যে দুইটা মিন দুইটা এসডির অঙ্ক কোথায় কোথায় আছে। ওই অঙ্কগুলো আমি আপনাদের বাসায় কাজ দিয়ে দিই। ওকে, তো দেখেন 19 নাম্বার প্রশ্নটা, এটা 2016 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং পার্ট সিতে আছে। প্রশ্ন বলছে ইন এ সার্ভে অফ 400 কাপল it is found that a couple living in Dhaka has average weekly expenditures of টাকা 250 and standard deviation হচ্ছে 40। তাহলে 400 জন কাপলের মধ্যে এভারেজ মান দিয়ে আছে 250 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে কত 40। এটা হলো একটা সাইড। প্রশ্ন বলছে অন দ্য আদার হ্যান্ড কাপল অন্য একটা সাইডে বসে তারা চট্টগ্রামে বাস করে যাদের এভারেজ মান হচ্ছে 220, স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে কত 55। এন্ড এই যে অন্য যে কাপলের যে দিয়ে আছে এনে কিন্তু এন এর মানটা দেয়া নাই, এখানে এক্স বার দিয়ে আছে এবং কি এসডি দিয়ে আছে। তাহলে যেহেতু বলছে অন দ্য আদার হ্যান্ড কাপল, তার মানে ওই সেম সংখ্যক কাপলই চট্টগ্রামে বাস করে যার এভারেজ মান দিয়ে আছে 250 এবং এসডির মান দিয়ে আছে কত 50। তার মানে এখানে N1 এবং N2 দুইটার ক্ষেত্রে কত বলো দেখি 400। 400। আর মিন মানে এক্স বারের মান আমাদের প্রথমটার জন্য দিয়ে আছে 250, দ্বিতীয়টার জন্য দিয়ে আছে কত 220। তাহলে এক্স বার 1 250, এক্স বার 2 হচ্ছে 200। সিগমা 1 40 আর সিগমা 2 কত হবে 55। এখানে আমাদের সিগনিফিক্যান্ট লেভেল সম্পর্কে বলছে কয় পার্সেন্ট 1%। তাহলে এক্ষেত্রে যেহেতু দুইটা মিন দুইটা এসডি দিয়ে আছে তাহলে অঙ্কটা কি আমরা পারবো? জি স্যার তাহলে 20 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা পরে করব, যখন ওই যে 1 নাম্বার সূত্রে অ্যাপ্লাইটা তোমাদের দেখাবো তখন আমি 20 নাম্বারটা তোমাদের করে দেব। ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে 19 নাম্বারটা তোমরা একটু ভাষায় থেকেই নিবা। ওকে ওকে ঠিক আছে। এরপর আমরা একটু 18 নাম্বার, এটা 2016 সালে পারছি। হ্যাঁ 2016 সালে কয়টা অঙ্ক আছে? এটা 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার তিনটাই 2016 সালে, একটা চ্যাপ্টার থেকে তিনটা অঙ্ক। ঠিক আছে, দেখেন তাহলে এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট। তাহলে দেখেন 18 নাম্বার প্রশ্ন বলছে দ্য মিন অফ টু র্যান্ডম স্যাম্পল সাইজ 9 and কত 7 আর 196.42 and 198.82 রেসপেক্টিভলি। বলছে মিন অফ টু র্যান্ডম স্যাম্পল অফ সাইজ, অর্থাৎ স্যাম্পল সাইজ দিয়ে আছে প্রথমটা 9, দ্বিতীয়টা হচ্ছে 7, যার মিন দিয়ে আছে 196.42 আর 198.82। ঠিক আছে, তাহলে এখন আমাকে একটু কথা বলতে হবে। সেই ক্ষেত্রে এই অঙ্কের জন্য আমাদের যেহেতু দুইটা মান দিয়ে আছে, N1 টা কত 9 আর N2 7 7,
আর মিন মানে কি এক্স মানের মান প্রথমটার জন্য 196.42 আর দ্বিতীয়টার জন্য 198 কত 82 8 and প্রশ্ন বলছে the sum of the square of the division square of the division from the mean are 26.94 and 18.73 respectively স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে স্ট্যান্ডার্ড ডিভিশন প্রথমটার জন্য 26.94 দ্বিতীয়টার জন্য 18.73 তাহলে সিগমা 1 সিগমা 2 দিয়ে আছে ওকে জি স্যার এখন প্রশ্নে তোমার সিগনিফিক্যান্ট লেভেল মানে 5% বা 1% সম্পর্কে কোনো কথা বলা নাই তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব 5% না 1% 5%. 5% এন্ড এখানে আরেকটা কথা আছে যেহেতু n1 এবং n2 একটা 9 একটা 7 দুইটাই কিন্তু 30 এর ছোট তবে এখানে জেড টেস্ট না টি টেস্ট বলো তো দেখি টি টেস্ট তাহলে এখানে 100% এই অঙ্কে আমাদের টি টেস্ট অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে এখানে ওই আগে পরে সবই তো জেড এর জন্য জেড হয়ে গেছে রেজাল্ট ঠিক আছে তাহলে আপনি এখানে লিখবেন টি এখানে টি কল টি ক্যালকুলেট গ্রেটার দেন টি টেবিল ওকে গ্রেটার দেন হতে পারে লেস দেন হতে পারে ওই অনুযায়ী আপনি কমেন্ট করবেন বুঝতে পারছি জি স্যার তাহলে 18 নম্বর অঙ্কটা কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব আমরা 2 নাম্বার কোন টেস্ট টি টেস্ট এবার 17 নম্বর প্রশ্নটা 2020 সালে ফিনান্সে আসছিল তাহলে এই অঙ্কটা নাম্বার অফ 18 নম্বর প্রশ্ন 18 নম্বরটা নিয়ে একটু প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাডাম 18 নম্বরটার আনসারের এখানে জেড লেখা টি টেস্ট করলেও কি জেড দিয়ে প্রকাশ করব না 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 ম্যাডাম আমি তো বলে দিলাম এই জেড এর পরিবর্তে টি লিখবেন এখানে জেড এর পরিবর্তে টি এখানে জেড এর পরিবর্তে টি হ্যাঁ বুঝতে পারছেন মানে এগুলা সবই তো জেড এর জন্য টানে টানে জেড হয়ে গেছে আসলে এখানে হবে কি টি আমি বলে দিছি তারপর আমি একটু লিখে দেই যে এখানে টি এটাও টি হবে এটাও টি হবে ওকে ম্যাডাম জি স্যার ওকে 17 নাম্বারটা নাম্বার অফ এমপ্লয়ি মানে এন এর মান 170 দিয়ে আছে এভারেজ মানে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এসডি তাহলে এই অঙ্কে আমাদের কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে পারি 2 নাম্বার আর কোন টেস্ট জেড টেস্ট জেড টেস্ট তাহলে এন এর মান কি একটা 70 একটা কত 100 নাকি জি স্যার ওকে তাহলে 17 নাম্বার অঙ্কটা আমরা পারবো ওকে 16 নাম্বার অঙ্কটা একটা মিন একটা এসডি অঙ্কটা আমরা পরে করব না 18 নাম্বার অঙ্কটার অবস্থা তাই 15 নাম্বার অঙ্কটার অবস্থা তাই এখন তাহলে আমরা কি কি অঙ্ক দিলাম 17 18 19 আর 21 22 এবং কত 23 নাকি তাহলে অলরেডি 6টা অঙ্ক হয়ে গেছে এখন দেখেন এই যে 13 নম্বর অঙ্কটা এগুলো হলো অ্যাকাউন্টিং অঙ্ক তাহলে 13 নম্বর অঙ্কটা এই অঙ্কটা আপনারা পারবেন না এই অঙ্কটা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব একটু বলেন তো দেখি এটা 2 নাম্বার এখন প্রশ্ন হচ্ছে এখানে কি জেড টেস্ট না টি টেস্ট অ্যাপ্লাই করবা টি টেস্ট অ্যাপ্লাই করতে গুড তাহলে এই 13 নম্বর অঙ্কটা থাকবে এবার 12 নম্বর অঙ্কটা ওই যে কি যে বলছে একটা 30 এর ছোট একটা 30 এর বড় এই অঙ্কে তা দিয়ে আছে বলছে টু সেলসম্যান মুক্তি এন্ড আজাদ আর ওয়ার্কিং ইন এ কোম্পানি ফ্রম দ্য ফলোইং ডেটা স্টেট ওয়েদার দেয়ার ইজ এনি সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য এভারেজ সেলস বিটুইন টু সেলসম্যান নাম্বার অফ সেলস প্রথমটার জন্য দিয়ে আছে 30 দ্বিতীয়টার জন্য দিয়ে 27 তার মানে একটা 30 আর একটা কত 27 তাহলে আমরা বলছিলাম 30 বা তার যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কোন টেস্ট জেড টেস্ট আর যদি ছোট হয় তাহলে কি টি টেস্ট আর নিচেরটা দিয়ে আছে এভারেজ সেলস এভারেজ মানে মিনের মান তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন এখন এখানে একটু হেল্প দিয়ে আছে যেহেতু প্রশ্নে এন এর মান 30 আর একটা 30 এর কি ছোট তাহলে যখন মনে রাখবেন একটা 30 মানে একটা বড় একটা ছোট যখন থাকবে ঠিক আছে মানে আমরা নরমালি কি 30 এর উপরে গেলে 30 বা 30 এর উপরে গেলে কি টেস্ট জেড টেস্ট জেড টেস্ট আর 30 এর নিচে আসলে কি টি টেস্ট টি টেস্ট তার মানে আমাদের মনে রাখতে দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান যদি 30 এর ছোট হয় একটা যদি 30 এর বড় হয়ে যায় তাহলে ছোট হলেই টি টেস্ট অ্যাপ্লাই করব ওকে আর দুইটাই যদি টি এর বড় 30 এর বড় হয় বা 30 থেকে 30 এর উপর হয় তাহলে আমরা কি জেড টেস্ট আর যদি ছোট হয় তাহলে আমরা কোন টেস্ট
টি টেস্ট। টি টেস্ট। কি একজন প্রশ্ন করছে, সে কি ধারণা ক্লিয়ার হয়েছে তার? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে 12 নম্বর অঙ্কটা আমরা করব। এই যে 11 নম্বর অঙ্কটাও হুবহুব একই অঙ্ক। এখানে n এর মান 17 এবং 10। তাহলে টি টেস্ট না জেড টেস্ট? টি টেস্ট। দেখছেন এগুলা সব একই অঙ্ক না? জি স্যার। তাহলে এগুলা কি আর এগুলা আমি তাহলে দিয়ে দেই নাকি? এই যে 8 নম্বর অঙ্কটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। যে 5 নম্বর অঙ্কটা, এই যে 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার। ঠিক আছে, দেখেন তো 1 2 একই না? জি স্যার। 3 নাম্বার আর 4 নাম্বার একটু পরে। 3 নাম্বারের প্রশ্ন একটু আপনারা নিজেরা পড়েন। নিজেরা পড়ার পর আমাকে বলেন এই 1300 এবং 1600 কার মান? আর 69.5 নয়, 69.75 এটা কার মান? এটা হচ্ছে মিন। আর প্রথম দুইটা এটা হচ্ছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ, মানে কি n এর মান। তাহলে n দুইটা, মিনও দুইটা, আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 2.6 আর 3 নাকি? জি স্যার। আর ওই যে 5% এর কথা বলা আছে, তাহলে এখানে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার সূত্র। 2 নাম্বার। তাহলে 3 4 5 এগুলো তো একই অঙ্ক নাকি? জি স্যার। তাহলে পারা যাবে? জি। তাহলে একটু আপনারা একটু পরিশ্রম করেন, আশা করি এগুলো আপনারা পারবেন। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে রেকর্ড ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। এখন আপনাদের যদি